গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সমরেশ বসুর লেখে একটি উপন্যাস, বিটি রোডের ধারে। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। সন্ধ্যা না এলেও সন্ধ্যা হয়ে গেছে। আকাশে কালো মেঘের ভিড়। পূব থেকে পশ্চিমে পাড়ি জমিয়েছে সেই মেঘ। ছুটেছে দেশ হতে দেশান্তরে, দিক হতে দিগন্তে। রাজ্যের সমস্ত মেঘ যেন আকাশের পূবে কোথাও জমে এইটুকুন হয়েছিল। আচমকা বর্ষার সাড়া পেয়ে ছড়িয়ে পড়েছে, চলেছে মহাদেশান্তরে। সুতা শঙ্খ হাজার ফনার কালকেউটের মতো চলেছে ফোঁস করতে করতে। থেকে থেকে তার চেরা জিভ লকলক করে ওঠার মতো বিদ্যুৎ চমকে উঠছে। একটানা হাওয়া নেই, কোথাও যেন তাকে আটকে রাখা হয়েছে। বুঝি আকাশের ওই মেঘ দৈত্যের নিঃশ্বাসে রয়েছে আটকানো। তাই তার বেগ হঠাৎ চাবুকের ঘায়ের মতো শীষ দিয়ে ঝাপটা দিয়ে দিয়ে চলেছে। সেই ঝাপটার মধ্যে ইলশে গুড়ির ছাটের মতো বৃষ্টি এসে আবার মিলিয়ে যাচ্ছে। হাওয়ায় আসে, হাওয়ায় যায়। অন্ধকার হয়ে এলেও ঘড়ির কাঁটায় অন্ধকার নামেনি এখনো। তাই মিউনিসিপ্যালিটির বিজলি আলোগুলো এখনো জ্বলে ওঠেনি। বাতি জ্বলে উঠেছে দোকানে দোকানে, জ্বলে উঠেছে লম্ফ আর পিদিম ঘরে ঘরে। সুদীর্ঘ বিটি রোডের উপর লোকের ভিড় লেগে আছে। কলকারখানার ছুটির ভিড়। সারা বাংলার বৃহত্তম শিল্পকেন্দ্র এই বিটি রোড। কোনো স্থান বিশেষ নয়। কলকাতা থেকে কাঁচরাপাড়া। এই সুদীর্ঘ পথ জুড়ে চলেছে ঘরমুখো মানুষের দল। ভিড় জমে উঠছে চাখানাগুলিতে, পানের দোকানে, সুরিখানায়। কিন্তু আকাশ দ্রুত তাড়া দিয়েছে সবাইকে ঘরে ফেরার। সেই তাড়াতেই রাস্তার উপরে বস্তু সাজানো দোকানওয়ালারা গুটিয়ে ফেলছে পাততাড়ি। ফেরিওয়ালারা ফেরার তাড়ায় ও অভ্যেসবশত হেঁকে চলেছে। ছিটকে পড়েছে দাঁত খুজলির দাওয়াইওয়ালারা। বক্তৃতা বন্ধ করে দিয়েছে ইন্দ্রিয় শালসা ও ঈশ্বর দত্ত বটিকা বহনকারী পথের ডাক্তার। কিন্তু ভিড় একেবারে কমল না। ভিড় কমল না তাদের, যাদের ঘরে ফেরার কোনো তাড়া নেই। কেউ গেল আড্ডায়, জোয়ার ঘরে, বেশ্যালয়ে। কেউ শুধু পথে পথে ঘুরতে লাগল। তবু যেন মনে হলো ভাঁটা পড়েছে ভিড়ের ও গোলমালের। বিটি রোড থেকে কাঁচা সড়ক একটা চলে গেছে গোটা কয়েক বড় বড় বাঁক নিয়ে, সোজা পূবে নিউ কর্ট রোড মারিয়ে রেললাইন পেরিয়ে বহু দূর দূরান্তের গায়ের দিকে। তার দুপাশে চওড়া কাঁচা নর্দমা। তাতে জল নেই, আবার শুকনোও নয়। দইয়ের মতো পাঁক জমে আছে। রাস্তাটার নাম নয়া সড়ক করা হয়েছে এই সেদিন। নয়া সড়কই বটে। বস্তির ভিড় এদিকটাই কম। কম তাই মানুষের ভিড়। একপাশ ধরে রাবিশ ফেলে ফেলে চওড়া করা হচ্ছে রাস্তাটাকে। গোটা কয়েক মিউনিসিপ্যালিটির রাবিশের গাড়ি কাঁধ নামিয়ে পড়ে আছে ধারে ধারে। চারটে চালাঘর উঠেছে এপাশে ওপাশে, পরস্পর থেকে অনেকটা ফাঁক রেখে। কেবল নিউকর্ট রোডের ও নয়া সড়কের সঙ্গমে এক ধারে এক লম্বা বস্তি। সেই বস্তিটার ধার ঘেঁষেই কর্ড রোডের দিকে মুখ ফেরানো একটা হাল আমলের দোতলা বাড়ি। নয়া সড়কের বস্তি থেকে এ বাড়িটার দিকে তাকালে একটা মস্ত অসামঞ্জস্যের দৃশ্যে হাসি পায়। কিন্তু কর্ড রোড থেকে দেখলে মনে হয় ছবির মতো বাড়ি। মোড়ের এ বস্তিটা কিন্তু নয়া সড়কের থেকে দেখতে পুরনো। নয়া সড়ক যখন একপাশে ধানের ক্ষেত ও অন্যদিকে বিস্তৃত মাঠের মাঝে একটা সরু পথমাত্র ছিল, তখন এই বস্তিটা তৈরি হয়েছিল। এখন নয়া সড়ক শহরের শরিক হয়ে উঠছে। কিন্তু এই বস্তি বাড়িটা মান্ধাতার আমলের মতো তেমনি পড়ে আছে। খোলা ছাওয়া চালা প্রায় মাটি স্পর্শ করেছে। মাথা হাঁটুতে ঠেকিয়ে বেরোতে হয় এখান থেকে। যেন ওপর থেকে সমস্ত বস্তিটা ঝপ করে মাটিতে প্রায় গেড়ে বসেছে। অন্ধকারে মনে হয় কালো এবং শ্যাওলা ধরা খোলা সাজানো একটা স্তূপ বিশেষ। একটা লোক
পূব দিকের গভীর অন্ধকার কোল থেকে এসে মোড়ে দাঁড়াল। চারদিকের চারটে পথের দিকে সে কয়েকবার দেখল, কিন্তু কোন দিকে যাবে ঠিক করতে না পেরে ভূতের মতো দাঁড়িয়ে রইল অন্ধকারে। থেকে থেকে দু একটা গলার স্বর ভেসে আসছে ওই খোলার স্তূপটা থেকে। সেই স্তূপটার ধারেই এক জায়গা থেকে ছোট একটা আগুনের শীষ দেখা যাচ্ছে, যেন ফুসে ফুসে জ্বলে উঠছে। কর্ড রোড মুখ ইমারতের একটি জানলা দিয়ে খানিকটা আলো এসে পড়েছে খোলার মাথায়। সমস্ত পথটা অন্ধকার, আলো নেই পথটাতে, কিন্তু কতগুলি পোস্ট খাড়া করা আছে কিনারে কিনারে, যেন শুটকো হাড় গিলে ভূত দাঁড়িয়ে আছে অন্ধকারে মাথা উঁচু করে। থেকে থেকে আচমকা হাওয়ার ঝাপটায় ইলশে গুঁড়ি ছাট আসছে। রাস্তাটা হয়ে উঠেছে ভিজে ভিজে। শ্যাঁতানো সড়কটার এক একটা জায়গা বিনা আলোতেই চকচক করছে। লোকটা নয়া সড়কে এক পা করে এলো, তারপর এগিয়ে গেল খোলার বাড়িটার দিকে। আস্তে আস্তে প্রায় চালাটার গা ঘেঁষে সে দাঁড়িয়ে পড়ল। ঘরের সংযুক্ত মাটির এবড়ো খেবড়ো রক একটা বাতি জ্বলছে সেখানে টিমটিম করে। রকের উপরে কিছু লোক রয়েছে শুয়ে বসে। দু একজন বয়স্ক মেয়ে মানুষও বসে আছে। তাদের পাশে শিশুও দেখা যাচ্ছে দু একটি। একজন শুধু বসে আছে খাটিয়ায়। খালি গা, কালো বর্ণ, শরীরটা মস্ত বড় লোকটার। মাথাটা চাছা, মস্ত গোঁফ, গভীর কোঁচ নাকের পাশে। সারা গায়ে লোমের ছড়াছড়ি। ভ্রুট চুলে প্রায় চোখ ঢেকে গেছে। যেমন কথক ঠাকুর অমৃতবাণী শোনায় লোকজনকে, খাটিয়ার লোকটি তেমনি কথা বলে চলেছে। কথা বলার ভঙ্গিটা তার বড় অদ্ভুত, যেন সব কথাগুলোই সে বিদ্রূপ করে বলছে এবং সবাইকে হাসিয়ে বেশ আনন্দ পাচ্ছে লোকটা। কখনো গোঁফ পাকিয়ে, কখনো ভ্রু তুলে কিংবা কুঁচকে, হাতের চেটোতে ঘুষি মেরে কিংবা খাটিয়ার বাঁশে তাল ঠুকে, আবার ভীষণ রেগে কথা বলছে। সে হাসছে না, কিন্তু কথাগুলো যারা শুনছে তারা হেসে উঠছে। হাসছেও অবশ্য সসংকোচে, কেননা হেসে উঠলেই অমনি সে পেটটা ঘোজ করে এক ধমকের হাঁকে চুপ করে দিচ্ছে সবাইকে। শ্রোতারা অবশ্য সকলে একনিষ্ঠ নয়। কেউ কেউ ঘুমিয়ে কাদা হয়ে গেছে, কেউ কেউ হঠাৎ গুনগুন করে উঠছে, এবং সেই গুনগুনানি যেমনি নিজের কানে গিয়ে লাগছে, থেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে। সে গান যদি কোনো ক্রমে একবার বক্তার কানে যায়, অমনি সে কথা থামিয়ে গায়কের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। গায়ক তা বুঝতে পেরেই গান থামায়, কিন্তু বক্তা খুব গম্ভীর অমায়িক গলায় বলে ওঠে, বাহ, বেশ তো গাইছিরি, গলা ছেড়ে ধর না গানটা। লোকে শুনলে ভাববে বক্তা নিশ্চয়ই গান রসিক, কিন্তু গায়ক আর রকের লোকেরাই শুধু জানে কেন তার হঠাৎ গানের এত তাগিদ। গায়ক তো বক্তার সেই তীব্র দৃষ্টি ও বাঁকানো গোফের দিকে তাকিয়ে কেবলই চোখ পিটপিট করে, মাটিতে নখ দিয়ে দাগ দেয়, গা মাথা চুলকয়, এবং আর সবাই তার দিকেই তাকিয়ে থাকে। তখন খাটিয়ার বক্তা বলে ওঠে, গা না, গা শালা, কি সুখে গাইছিলি, গা। সাত করে বলি যে তোরা জানোয়ার, হ্যাঁ? একটা কথা হচ্ছে, শুনছে সবাই, তা না বেটা গান ধরে দিলে। না শুনিস তো যা, চলে যা ঘরে, শুয়ে থাকগে। তারপরে যেন হাসছে এমনি দাঁত বের করে বলে, দেখ দেখ করছে দেখ। বলতে বলতে সে কথান্তরে চলে যায়। বলি, তাহলে শোন, এক গায়ের কথা বলি। বলে সে এমনি গল্পে গল্পে গুলজার করতে থাকে, কিন্তু শ্রোতারা বোধ করি সে রস গ্রহণে ঠিক সমর্থ নয়। আর নয়তো বলি, এ শোনার মধ্যে কোনো বাঁধাবাঁধি আছে যে শুনতেই হবে। তার কথার মধ্যে বারবারই যেটা ফুটে উঠছে সেটা হলো, জগতের সবটাই যখন মিছে, তখন মানুষের এত মাতামাতির কি আছে? নেই, এবং নেই বলেই ওর গল্পের বিষয়বস্তু নাই থাক, তার মধ্যে বারবার একজন নায়কে এসে দেখা দিচ্ছে, আর মুখ থাবাড়ি দিয়ে সে সবাইকে চুপ করিয়ে দিচ্ছে। তুলনা হিসেবে সে নিজেকে দেখিয়ে বলছে,
আমি ওসব সইতে পারিনি। সব বুঝে নিয়েছি দুনিয়ার, যা দিয়ে পেট চলবে সেটি করো, বাকিটা সব বাদ দাও। ল্যাঠা বাড়িয়ে কি দরকার বাবা? সুতরাং গায়কের গল্পের ওই ধরনের একটি পরিণতি দিতে গিয়ে হয়তো কেউ বসে থেকে ঘুমের টানে গড়িয়ে পড়ে, শিশু কেঁদে ওঠে। সে অমনি বলে ওঠে, বাহ, তোর বাচ্চাটা কি সুন্দর কাঁদে, আরও কাঁদিয়ে দে ওকে। যার শিশু সে বেচারি ভারী ভড়কে গিয়ে তাড়াতাড়ি কান্না থামায়। যে ঝিমিয়ে পড়ে তাকে বলে, আমার খাটিয়াতে শুবি, আয়। ঘুম পালায় অমনি সেখান থেকে। অথচ লোকগুলির মুখ দেখে মনে হয় না যে তারা এরকম একটা খিটখিটে বা অদ্ভুত মেজাজের লোকের সামনে বসে আছে। বরং যখন কোনো হাসির কথা হচ্ছে তখন বেশ হেসে উঠছে হো হো করে। আগন্তুক একটু তাজ্জব হলো ব্যাপারটা দেখে। রকের নিচেই একটা ছোট তোলা উনুনে একজন হাওয়া দিচ্ছিল। তারই সামান্য ফুলকি আগন্তুক দেখতে পেয়েছিল দূর থেকে। উনুনটা ধরে যেতে সেটাকে তুলে নিয়ে উঠবার মুখে লোকটা হঠাৎ আগন্তুককে দেখতে পেল। জিজ্ঞাসা করল, কে হে ওখানে? আগন্তুক হঠাৎ কোনো জবাব দিতে পারল না। লোকটা আবার বলল, নিচে দাঁড়িয়ে কেন, রকে উঠে বসো না। সকলের দৃষ্টি আগন্তুকের দিকে পড়ল। অচেনা মুখ দেখে সবাই তাকিয়ে রইল তার দিকে। খাটিয়ার বক্তা মেজাজি গলায় হেঁকে উঠল, কে রে চাঁদু? চাঁদু উনুন নিয়ে রকে উঠে বলল, চিনি নে, দেখলুম ডায়রে রয়েছে ওখানে। কে হে, উঠে এসো এখানে, চড়া গলায় হুকুম করল বক্তা। আগন্তুক উঠে এলো রকে। তার মুখে বিন্দুমাত্র ভয় বা সংকোচের আভাস নেই, বরং তার ঠোঁটে মিটমিট করছে একটি চাপা হাসি। বয়সে জোয়ান, এক মাথা বড় বড় চুল, মুখে খোঁচা খোঁচা গোঁফ দাড়ি, মুখের ছাদটি লম্বাটে, কোলবসা চোখ দুটোতে সরল আর হাসি হাসি ভাব মাখা। গায়ে মাত্র একটা গলাবন্ধ হলদে গেঞ্জি, কাপড়টা হাঁটু থেকেও একটু ওপরে তোলা। একটা চটের থলি লাঠির ডগায় বাঁধা। লোমশ ভ্রুর তলায় প্রায় ঢাকা পড়া বক্তার চোখ জোড়া তীক্ষ্ণ দৃষ্টিতে একবার আগন্তুকের আপাদমস্তক দেখে নিয়ে যথাসম্ভব বক্র ঠোঁটে জিজ্ঞাসা করল, কি হচ্ছিল ওখানে? যদি লোকটার কথাবার্তা হাবভাব কিছুক্ষণ আগেও আগন্তুক না দেখত, শুনত, তাহলে ওই মুখের সামনে দাঁড়িয়ে চট করে কথা বলতে আটকাত। সে বলল, এই শুনছিলাম হুজুর, আপনার গালগপ্প। হুজুর আপনার গালগপ্প কথাটা শুনে বক্তা ঘাড় বাঁকিয়ে আরও তীব্র চোখে তাকে দেখে নিল। অর্থাৎ লোকটা তাকে পরিহাস করছে কিনা বুঝে নিল সেটা। বলল, তা এদিকে কি মনে করে? আগন্তুক একটু উসখুস করে জবাব দিল, শহরে যাবার রাস্তাটা খুঁজছিলুম, যা আধার পথ, ভেবেছিলুম এদিক দিয়ে রাস্তা টাস্তা হতে পারে। এদিকে হতে পারে? বলতে বলতে বক্তার মুখ আরও বিকৃত হয়ে উঠল। বলল, আর খানিক রাত করে এলেই ভালো হতো, বেশ পত্র তো সব আপনা আপনি দেখা যেত, এখনও তো সব জেগে আছে। অর্থাৎ আগন্তুককে সে চোর ঠাউরেছে। সকলে ফিকফিক করে হেসে উঠল। আগন্তুক দেখল সেই মাটির দেওয়ালের ঘরগুলো থেকে আরও কিছু নতুন মুখ দেখা দিয়েছে। সেও মিটমিট করে হেসে সবাইকে একবার দেখে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ হুজুর, সবাই তো প্যারায় ল্যাংটা, এখানে কার কি চুরি করব? সেই আলো আধারিতে ভূতের মতো মানুষগুলোর কেউ কেউ হঠাৎ হেসে উঠল সে কথা শুনে। কেউ কেউ একটু অতিরিক্ত কৌতূহলে কাছে এসে দেখল তাকে। কেউ কোমরে হাত দিয়ে, ঘাড় বাঁকিয়ে। দু একজন অল্প বয়স্কা মেয়ে বউ দেখে নিল তাকে, হেসে হেসে ঠেরে ঠেরে। একজন বলে উঠল, বেড়ে চালু দেখছি। কে আরেকজন বলে উঠল, ওকে আমার কাছে পাঠিয়ে দে, কাল থেকে ওকে আমার মাদারি খেলায় নিয়ে যাব, বেশ কাজ দেখাতে পারবে, একেবারে ফার্স্ট ক্লাস। মাদারি খেলার অর্থ হচ্ছে বাজিকড়ি খেলা। ধুলো থেকে চিনি করা, কান মুচড়ে ডিম বের করা, আর রুমাল ছেড়ে উড়িয়ে দেওয়া জোড়া পায়রা। তবে এর চেয়েও বড় কৃতিত্ব হল অদ্ভুত বক্তৃতায় ও ঢঙে এক হাতে ডুগডুগি ও আর হাতে আর বাঁশি বাজিয়ে
জনতার জমায়েত ও তাদের সামনে এক রহস্য উদ্ঘাটনের রুদ্ধশ্বাস অবস্থায় চাকের মৌমাছির মতো জমিয়ে রাখা। আগন্তুক বলে উঠল তেমনি হেসে, তা দাদা, একটা কাজকাম পেলে তো বর্তে যাই। খাটিয়ার বক্তার লোমশ শরীরটা নড়ে চড়ে উঠল একটু, তারপর প্রায় হুঙ্কার দিয়ে বলে উঠল, কোথেকে আসা হচ্ছে? তা অনেক দূর। বক্তার গলার স্বরটাও অনুকরণ করে বিকৃত মুখে ভেঙচি কেটে বলল, কত দূর? 7 সমুদ্রের ধার থেকে? আগন্তুক বিনীত হেসে জবাব দিল, না, ইছামতির পার, ইটেন্ডে ঘাট থেকে। বক্তার গোঁফজোড়া আরও খানিক বেঁকে গিয়ে চোখ দুটো প্রায় ঠেকে গেল। কি জন্য এসেছ? এই কাজকামের ফিকির টিকিরে। কি কাজ জানা আছে? ছুতোরের, জাত ছুতোর, কাজেও তাই। কে একজন বলে উঠল, ও জাতের সঙ্গে শালা কারো বনে না, ওদের ঘরেরই ঠিক থাকে না। কথায় বলে, ছুতোরের 3 মাগ ভানে কোটে খায় দায়, থাকে থাকে যায় যায়, খালি কাঠে কাঠে গুতুগুতি। আগন্তুক বলল, কাঠে কাঠে বলেই থাকে থাকে যায়, কিন্তু যায় না, ওই মজা আর কি। তবে অভয় পেলে একটা কথা বলি। বলো। বলছিলুম, আমায় নিজের মাগ তার ছেলেপুলে নিয়ে অনেক দিন সঙ্গে গেছে। পরের চেয়ে একটু নিজের ঘরের দিকে নজর রাখা ভালো, নইলে। সকলে হেসে উঠল তার কথায়। মেয়েরা একটু বেশি হাসল। বক্তা সবাইকে ধমকে উঠে বলল, আর কোনো পেশা আছে? নেই, তবে ইয়ার দোস্তরা বলতো 420, মানে 420। এবারে হাসির শব্দটা আরও জোরে বেজে উঠল। 420 হচ্ছে ভারত সরকারের একটি আইনের ধারা। প্রতারণার দায়ে তা আরোপ করা হয়। কথাটা কোনো কোনো মহলে, বিশেষ করে কলকারখানা এলাকায় খুব বেশি শোনা যায়। কথায় কথায় বলে, অমুকে 420 করে দিয়েছে, অর্থাৎ ধোঁকা দিয়েছে। একজন বলে উঠল, বসে পড়ো ভায়া, আজ বর্ষার রাতটা তোমাকে নিয়ে কাটিয়ে দিই। খাটিয়ার বক্তার ভুঁড়ি যেন একটু কাঁপল, গোফ যেন একটু উঠল। বলল, 420 কেন বলে? আগন্তুক বলল, হুজুর, ওই দায়ে 1 মাস 3 জেল খেটেছিলুম। এক কাঠের গোলায় কাজ করতুম, সে গোলার মালিক ধরিয়ে দিয়েছিল। আর কিছু জানা আছে? রসিক আগন্তুক এবার একটু চুপ থেকে মিটমিট হাসতে লাগল। দেখল সকলেই প্রায় তার দিকে হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে। কেবল খাটিয়ার ওই দানবীয় মূর্তির মুখভাবও যেমন বোঝা যাচ্ছে না, তেমনি ধরা যাচ্ছে না তার মনের হদিশটা। তবু আগন্তুকের সেই প্রথম থেকেই কেন জানি মনে নিয়েছে, লোকটা শুধু রসিকই নয়, মনটাও প্রাণটা তার দরাজ। একটু যা হুজুরকর্তা ভাব, মেজাজটা একটু বা চড়া বড়া, কিন্তু মানুষটা ভালো। সে বলল, আর জানা আছে সবই অকাজের, হুজুরের তা পছন্দ হবে না। তবু শুনি। এই একটু গান টানে শখ আছে, গপ্পসপ্প বলতে পারি। বলে বক্তা এক মুহূর্ত আগন্তুকের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, নাম? গোবিন্দচন্দ্র শর্মা। অন্যান্য লোকেরা গোবিন্দের দিকেই দেখছিল। সকলেরই কেমন একটু ভালো লেগে গিয়েছিল তাকে। চটকল শহরে দৈনিক কত লোকই আসে এবং যায়, দুদণ্ড বসে কথা বলে যায়, দূরের খবর দিয়ে যায়, নিয়ে যায় এখানকার খবর। সুযোগ পেলে ঢুকে পড়ে কোনো কারখানায়, থেকে যায় ঘর ভাড়া নিয়ে। এরকম অনেক লোককে তারা দেখেছে। দেখতে দেখতে সে মানুষ আবার পুরনো হয়ে গেছে, আবার এসেছে নতুন মানুষ। কখনো কখনো বিনা মেঘে বজ্রপাতের মতো আসে ছাঁটাই। তখন দলে দলে মানুষের মিছিল এখান থেকে চলে যায় অন্যান্য জেলায়, প্রদেশে, নানান কাজে। ঠিকে কাজে, কন্ট্রাক্টরের কাজে, কোথাও পুল তৈরি বা রাস্তা গড়তে, দূর গ্রামাঞ্চলে কৃষি মজুর খাটতে। আবার আসেও, কিন্তু এরকম লোক তারা দেখতে পায় খুব কম। একজন বলল, কাজটাজের আশা ছেড়ে দাও, কোনো কলে একটা কাকপক্ষেও ঢুকতে পারছে না।
গেটের মুখে রোজ গাদা ভিড় লেগে থাকে, আর দারোয়ানের খেয়েও শুনে গুঁতো খেয়ে সব ফিরে যায়। গুড়গুড় করে মেঘ ডেকে উঠল আকাশের কোন দূর থেকে। বার কয়েক বিদ্যুৎ চমকে উঠল মেঘের বুক চিরে। শো শো করে মত্ত হাওয়া ঝাপটা দিয়ে গেল খোলার চালায়। সকলেই চুপচাপ। হাওয়ায় বাতির শীষটা কেঁপে কেঁপে উঠল। মাটির দেওয়ালের গায়ে সকলের ছায়াগুলো কিম্ভূত কিমাকারের মতো উঠল দুলে দুলে। খাটিয়ার বক্তা বলল, বসো না কেন ঝোলাঝুলি নামিয়ে? এত ঝড়জল মাথায় করে কোথা যাবে এখন? গোবিন্দ একবার বাইরের অন্ধকার আকাশের দিকে দেখে বলল, আজকের ঝড় তো কালকেও থাকতে পারে। মাথায় করে বেরোনো ছাড়া কি কোনো গতি আছে হুজুর? তুমি হুজুর বলছো কেন হে? হঠাৎ বক্তা এবার চড়া গলায় জিজ্ঞেস করল। গোবিন্দ আবার মিটমিট করে হেসে বলল, দেখে শুনে হুজুর হুজুর মনে নিল, তাই বলছি। মেজাজি গলায় বক্তা বলল, আমি হলুম বাড়িওয়ালা, এ বাড়ির মালিক, হুজুর টুজুর নই, বুঝেছ? গোবিন্দ তবু বলল, মালিক মানেই তো হুজুর, এত লোকজন যার কথায় বলে। বক্তা আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। লোকটা তাকে ঠাট্টা করছে নাকি? না, সেরকম কিছু ধরা যায় না। বলল, হ্যাঁ, এখানে আমার হুকুম ছাড়া কারো হুকুম খাটে না। আমার জমি, আমার ঘর, এখানে আইনও আমার। বলে গোঁফটা বেশ করে পাকিয়ে তুলে বলল, আর 10 জন বাড়িওয়ালার মতো আমি ছিচকে নই। আমার কাছে কোনো অন্যায় পাবে না, আবার বেশি তেড়িমেড়িও চলবে না। ট্যাঁ-ফোঁ করলে দূর করে দিই গলা ধরে। আমি কারো ধার ধারি না, বুঝবে, 2 দিন থাকলেই সব বুঝতে পারবে। গোবিন্দ চকিতে একবার বাড়িওয়ালার মুখের দিকে দেখে একটা নিঃশ্বাস ফেলে বলল, থাকবো না যখন, তখন আর বোঝাবুঝির কি আছে? বাড়িওয়ালা ভ্রুকুচকে চুপ করে রইল খানিকক্ষণ। তারপর মুখ তুলে চোখ মুজে বলল, কালো। কাছে একটি আধবুড়ো লোক বসেছিল। বলল, বলো। তুই না কোথা কাজ পাবি বলছিলি? হ্যাঁ। কবে থেকে? ও, পরশু থেকে। তখন বাড়িওয়ালা বলল গোবিন্দকে, দেখো, তোমার যখন পেছনে কোনো লেন্ডিগেন্ডি নেই, আর তোমার হাড়ে যদি কুলোয়, তবে তুমি আমাদের রান্না করতে পারো। গোবিন্দ কালো এবং আর সকলের মুখের দিকে একবার দেখল। এসব বস্তিতে ঠিক হোটেল নয়, তবে ওই রকম একটা নিয়ম আছে। যারা পরিবার নিয়ে থাকে তারা সাধারণত নিজেরাই রান্না করে খায়। বাদবাকিরা এক জায়গায় তাদের বন্দোবস্ত করে নেয়। তার মধ্যেও অবশ্য মেয়ে পুরুষ সব রকমই আছে। কলে খাটা মেয়েদের অনেকে রান্নার ঝুঁকিটা নিতে চায় না। যারা স্বামী স্ত্রী দুজনেই কারখানায় কাজ করে, তারাও কারো হাঁড়িতে নাম লেখায়। গোবিন্দ একটু চিন্তা করে ওর মুখ দেখল। বাইরের দিকে দেখল একবার, তারপর লাঠির ডগা থেকে চটের থলেটা খুলে ফেলল। একজন জড়ানো গলায় বলে উঠল, শালা ছুতুরের হাতে খাওয়া, দেখো বাবা, ভাতগুলো করাত দিয়ে চিবনি। প্রৌঢ়া সদিকেশও গলায় হিহি করে হেসে বলল, আর হাতুড়ি বাটাল দে সব চেঁচে পুছে উনুনে দে বসে থেকো না। আর রান্না খারাপ হলে হাকড়ার 2 কোতকা একেবারে ইটিঙ্গে ঘাট পাঠিয়ে দেব আবার। নগেন মোটা গলায় বেশ টেনে টেনে কথাগুলি শুনিয়ে দিল। গোবিন্দের মুখে হাসিটি লেগেই ছিল। সেই হাসিটির জন্য কোনো কারণে বা কথাতেই হঠাৎ অপ্রতিভ মনে হয় না। ওই হাসিটুকু বর্মের মতো তার মনের সব অন্থি সন্ধির কপাট বন্ধ করে সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু কথাগুলি শুনে একটু ঘাবড়ে গেছে সে। তবু বলল, তা এ তো তোমার আর মেশিনের কারবার নয়। আজ একটু লুন কটা, কাল একটু বোদা পানসে, এ তো হবেই। আর পরশুর কথাটাই বা বাদ যায় কেন বলো? সেদিনে পুড়িয়ে সব ছাই খেতে দেবে। হরি বলল ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে। বাদবাকি সকলেই টিপে টিপে হাসতে লাগল। গোবিন্দ বুঝল এদের বন্ধুত্ব সে ইতিমধ্যেই পেয়ে গেছে, তাই এত সহজে সবাই তাকে নানান কথা বলছে। বলল, তা নতুন নতুন 2 দিন একটু অসুবিধে তো হবেই, কোনো দিন তো আর।
বলতে বলতে থেমে গেল সে, যেন হঠাৎ তার কিছু মনে পড়েছে, এবং মুখে সেই লেগে থাকা হাসিটুকু নিয়েই শূন্য দৃষ্টিতে ক্ষণিক তাকিয়ে রইল লম্ফটার দিকে। বাজিকর বলে উঠল, যদি কোনো বন্ধক ঠেকায় পড়ে যাও তো আমার কাছে চাইবে, আসমান থেকে পেড়ে দেব। কে যেন আস্তে আস্তে বলে উঠল, বউয়ের ঠেকায় পড়লেও। গোবিন্দ তাকিয়ে দেখল কথাটা বলছে সন্ডামার্কা নগেন, আর মেয়েরা হাসছে খিলখিল করে। বাড়িওয়ালা বলল, আর ওইসব গান গপ্প কী সব বলছিলে, ওসব বিলকুল চলবে না, ওসব হলো আনাড়ি লোকের কাজ। গোবিন্দ বলল, কোনো লেখাপড়া তো নেই। প্রায় ক্ষেপে উঠে বলল বাড়িওয়ালা, এই আমার কথাই লেখাপড়া, নড়চড় হলেই একদম গেট আউট। কালো বলল, গেয়ে হলেও রসিক আছে দেখছি, বলে বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, তাহলে হ্যাঁ, বানা এক কলকে, বর্ষাটা নইলে জমছে না। বাড়িওয়ালা পিটপিট করে একবার গোবিন্দকে ভ্রুর তলা থেকে দেখে নিল। কালো চোখ টিপে গোবিন্দকে জিজ্ঞেস করল, চলে নাকি? গোবিন্দ আবার পা ছড়িয়ে বসে বলল, অভ্যেস টভ্যেস নেই, তবে দুদিন থাকলেই চলবে। কালো গাঁজা ডলতে ডলতে বলল, ঘুরে ঘুরেই দিন কাটে বুঝি, নইলে যখন যা তখন তা চলবে কেন? গোবিন্দ বলল, দিনকালটাও দেখতে হবে তো, তা তোমার খেনায় থাকলে খেনার মতো, ডোবায় থাকলে ডোবার মতো, তখন কি আর জলে কাদায় গা ঘিনঘিন করলে চলে? এমন সময় বাড়ির ভেতর থেকে একটা গালাগালির, চিৎকারের ও মারধরের শব্দ উঠল। অমনি বাড়িওয়ালা লোমশ বৃহৎ বপু ঝাড়া পাড়া দিয়ে উঠে বলল, সে দু হারামজাদা লেগেছে না? কালো বলল, তাছাড়া আর কারা? বাড়িওয়ালা তার মস্ত শরীরটা নিয়ে বন মানুষের মতো প্রায় একটা অন্ধ সুড়ঙ্গের মধ্য দিয়ে ঘোতঘোত করতে করতে অদৃশ্য হয়ে গেল। কালো উঠল, গোবিন্দকে বলল, আর বাইরে কেন, চলো ভেতরে। কালোর পেছনে পেছনে গোবিন্দ সন্তর্পণে সেই দুপাশে মাটির দেওয়ালের সুড়ঙ্গের মধ্য দিয়ে ভেতরে এসে পড়ল। গোবিন্দ দেখল ভেতরে বাইরের চেয়েও 3 গুণ মেয়ে পুরুষের ভিড়। উঠোনটাও লম্বা মন্দ নয়, তবে চওড়া একটু কম, এবং তার সমস্তটাই কাদায় ঠিক ঠিক করছে। যাতায়াতের জন্য মাঝে মাঝে পাতা রয়েছে ইট। সেই উঠোনটার চারপাশেই ঘর। ঘরের ধরে লম্ফ নয়তো দলা পাকানো পাটের ফেসও মশালের মতো জ্বলছে। বাড়িওয়ালা তার শক্ত দুহাতে দুটো জোয়ান ছোকরাকে ধরে রেখেছে। ছোকরা দুটো তবু তড়পাচ্ছে, পরস্পরের প্রতি খিস্তি করছে, হামলে হামলে উঠছে যেন দড়ি দিয়ে বাঁধা দুটো ষাঁড়ের মতো। কিন্তু যারা ভিড় করে আছে তাদের সকলের চোখ পড়ে আছে অন্যদিকে। যে ঘরের সামনে ঘটনাটা ঘটছে সে ঘরের দরজার সামনে যে মেয়ে মানুষটি নির্বিবাদে এবং কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করে যাচ্ছে, সবাই সেদিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। গোবিন্দর পাশ থেকে কালো বলে উঠল, ওই মাগিটাই শালা যত গণ্ডগোলের গোড়া। কথাটা কানে যেতে মেয়ে মানুষটি খোঁচা খাওয়া সাপের মতো চকিতে জ্বলন্ত চোখে ফিরে তাকাল। গোবিন্দের মনে হল যেন সাপই বটে। চোখ দুটি কিঞ্চিত গোল, এবং তার সে চোখের কোনো পাতা নেই। নাকের পাটা দুটো বিস্তৃত ও মোটা। শরীরটা বেখাপ্পা লম্বা তালগাছের মতো। একটা ফর্সা কাপড়ে যথেষ্ট ফিটফাট হলেও তার সমস্ত ভঙ্গিতে একটা নিষ্ঠুর কদর্য ভাব ফুটে রয়েছে। তার মোটা মোটা ঠোঁট দুটো টিপতে গিয়ে তা আরও ছুচলো হয়ে উঠেছে, এবং সেই ছুচলো ঠোঁটের উপরেই পুতির ছোটোখাটো নোলকটি নড়ে নড়ে উঠছে ক্রুদ্ধ নিঃশ্বাসে। বাড়িওয়ালা চিৎকার করে উঠল ছোকরা দুটোর প্রতি, থাম শালা সার কাহিকা। কিন্তু ছোকরা দুটো যেন মেশিনে ফিট করা দুটো পিস্টন রড। ওরা কেবলই পরস্পরের প্রতি এগিয়ে আসে আর শক্ত হাতের টানে ফারাক হয়ে যায়। তখন বাড়িওয়ালা তাদের পরস্পরকে হঠাৎ হ্যাঁচকা টানে খটাস করে কপালে কপাল ঠুকে গর্জে উঠল, তো লড় দেখি, কত লড়বি, আমি লড়াচ্ছি তোদের। বলে একটাকে কষালো ঘাড়ে এক রদ্দা, আরেকটাকে কষালো পাছে বেড়ে এক জোড়া ঘুষি।
তখন দুটোই ঝপ করে বসে পড়ল মাটিতে। সকলে বলে উঠল, শালারা ঠান্ডা হলো এতক্ষণে। তবু তারা বাড়িওয়ালাকে মধ্যস্থ করে পরস্পরের প্রতি নালিশ করতে লাগল। কিন্তু বাড়িওয়ালার নজর তখন গিয়ে পড়েছে সেই মেয়ে মানুষটির উপর। বলল, এই দেখ লোটন বউ, তোকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এখানে এসব খ্যামটা খেলা চলবে না। লোটন বউ তার সেই পাতাহীন ঈষৎ গোল চোখে কুটিল দৃষ্টিতে চেয়ে শান্ত ক্রূর গলায় জিজ্ঞেস করল, কি খেলা খেলতে হবে? কই খেলা নেহি মাংতা। প্রায় ঝাঁপিয়ে পড়ার মতো দুপায় এগিয়ে তার রসকুঞ্চিত ভ্রুর তলায় চোখ ঢেকে হিসিয়ে উঠল বাড়িওয়ালা। আওড়ত বলে খাতির নেই, বেশি বেচাল হলে মারবে। নির্মম শ্লেষের ঠোঁট উল্টে লোটন বউ তার তালগাছের মতো শরীরটা একটা বিচিত্র দোলানিতে এগিয়ে নিয়ে এসে বলল, মারো না দেখি একবার, কত তোমার তাগত। বাদবাকি মেয়ে পুরুষ সকলে প্রায় রুদ্ধশ্বাস অস্বস্তিতে লোটন বউ ও বাড়িওয়ালাকে দেখছিল। বাড়িওয়ালার মুখের ও গলার সমস্ত পেশিগুলো মোটা দড়ির মতো ফুটে বেরুল। গোফের পাশ দিয়ে দুটো ক্রূর রেখা উঠল কেঁপে কেঁপে। চিবিয়ে চিবিয়ে বলল, যেদিন পাকড়াবো তো টুটি ছিঁড়ে কুত্তার মুখে ফেলে দেব। তারপর পিছিয়ে এসে সকলের দিকে তাকিয়ে বলল, হারামজাদি ডাইনি, ঔরত যখন শয়তান হয় তখন তার চালটা কিরকম হয় একবার দেখো। আরও নির্মমভাবে বলে উঠল লোটন বউ, আরে যাও যাও, তোমার মতো ভালো চালের আদমি আমি ঢের দেখেছি। এবং তার সেই কথার কোনো প্রতিক্রিয়া শুরু হওয়ার পূর্বেই সে হঠাৎ ডাক ছেড়ে প্রায় মরা কান্না জুড়ে দিল। তাকে কান্না না বলে বলা চলে জেদি গলায় চিৎকার করে উঠল, আরে আমার তকদির, আরে আমার দিল টুটানো মিনসে, এমন দুশ্মনের কাছে তুমি আমাকে ছেড়ে গেছ। দেখো এসে একবার, এরা তোমার আওরতকে আজ কেমন বেইজ্জতিটা করছে। এ ঘটনার এই হল দৈনন্দিন শেষ। বাড়িওয়ালা তবু চিৎকার করে উঠল, তুই পারিস নে এই সার দুটোকে ঠিক রাখতে? হ্যাঁ, পারিস নে? রোজ শালা এক ব্যাপার, কাহাতক পারা যায়। লোটন বউ সেই কান্নার ফাঁকেই চিলের মতো চেঁচিয়ে উঠল, আমি পারবো না, ওরা জাহান্নামে যাক, ওদের হয়ে যারা বলে তারা জাহান্নামে যাক, আমার কেউ নেই, সবাই দুশ্মন। বস্তির মেয়েরা প্রায় সকলেই গজগজ করছিল, পুরুষেরা সকলে হাসছিল মজা পেয়ে। কিন্তু এটা বেশ বোঝা যাচ্ছে লোটন বউয়ের জিভকে সকলেই কম বেশি ভয় করে। ভিড়ের মধ্যে থেকে একজন করুণায় তুতু শব্দ করে হঠাৎ বেসুরো গানের ভঙ্গিতে বলে উঠল, ওহ কেয়াবে দরদ নানি, সবকো দরদ বোনা দে। একটা চাপা হাসির হুসহুস শব্দে জায়গাটা মুখরিত হয়ে উঠল। ঠিক ক্রোধ নয়, শাসানির ভঙ্গিতে বলে উঠল বাড়িওয়ালা, এই চুপ চুপ, হটাও ভিড় ঝামেলা। যে ছোকরা দুটো মার খেয়ে বসেছিল তার এতক্ষণ চুপচাপ গোলগোল চোখে সব দেখছিল এবং শুনছিল। এবার তার আস্তে আস্তে দুজনেই লোটন বউয়ের কাছে গিয়ে বসল আর বিড়বিড় করতে লাগলো সান্ত্বনার সুরে, ছেড়ে দে, চুপ যা। লোটন বউ তখন আঁচলে মুখ ঢেকে বাপ মা শ্বশুর স্বামী সবাইকে সুর করে সাপ সাপান্ত করে চলেছে এবং তার এই দুর্ভাগ্যের জন্য যারা দায়ী তাদের 7 পুরুষের নরকবাস হয়, ভগবান যেন তার এই মিনতি রাখে। তারপর ছোকরা দুটোর বিড়বিড়ানি আর সইতে না পেরে হঠাৎ তাদের ঘুষি থাপড় মেরে চুল টেনে খিস্তি খেউড়ের ঝড় তুলে ঘরে ঢুকে দড়াম করে দরজাটা দিল বন্ধ করে। কালো গোবিন্দকে হাত ধরে টেনে নিয়ে গেল, চলে এসো ইয়ার, এ রোজকার ব্যাপার। গোবিন্দ জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? কালোর বক্তব্য থেকে বোঝা গেল এই ছোকরা দুটো মৃত লোটনের ভাই হরিশ আর নন্দ। বউটা হলো লোটনের বিধবা বউ। প্রথম কথা হচ্ছে বউটা নিশ্চয়ই খারাপ, খারাপ না হলে ভাই দুটো ওরকম ছিল না। মজালো তো দুজনকে, বা মজালো কেন? আর তাই হয়েছে কাল। এখন ছোড়া দুটো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে মরছে। বউটা বেশ বহাল তবিয়তে তাই দেখছে। সে যদি ঠিক থাকতো তবে এরকম কিছুতেই ঘটতে পারত না। গোবিন্দ বলল, তা বউটার কোনো দোষ তো নাও থাকতে পারে। কালো হেসে উঠল বিদ্রুপের সুরে, বলল,
যে কোনো মরদেই মেয়ে মানুষের দোষ দেখতে পায় না। দুদিন যাক, তখন টের পাবে। এ সারা মহল্লার মানুষ ওকে চেনে। তুমি কি ভেবেছ ও রাতভর দরজা বন্ধ করে রাখবে? ঠিক কখন খুলে দেবে? তো বলো, যদি সাচ্চা হবে তো শালি কেন দরজা খুলে দেবে আর ওই জানোয়ার দুটোকে ঘরে তুলবে? আর আমি তো শালাক্ষণ ছাড় মায়েরি, ভগবানও জানে না কি করে ওদের রাত কাটে। বলতে বলতে সে দারুণ বিতৃষ্ণায় ও হতাশায় হাত ঝটকা দিয়ে ফিসফিস করে বলে উঠল, সব শালা এলাকার দোষ, এ চটকল এলাকার। এখানে সব দুনিয়া ছাড়া কারবার, এখানে মানুষ নেই। গোবিন্দ বলল, বাড়িওয়ালা ওদের ভাগিয়ে দিল না কেন? ও তো পাগল। কালো গলার স্বর পাল্টে চাপা গলায় বলল, নয়তো ওকে কেউ শালা গুন্তক করেছে। ওর কথা ওর মেজাজ ভূত ছাড়া কেউ জানে না। সবাই বলে ওদের ভাগিয়ে দিতে, বাড়িওয়ালা বলে তাতে কি লাভ? আমার এখান থেকে চলে গেলে কি ওদের এসব খেয়েও খেয়ে থেমে যাবে? ওদের এখানে রেখে এসব বেতমেজি ঠান্ডা করতে হবে। বোঝো ঠেলা। গোবিন্দ অবাক হলেও বাড়িওয়ালার প্রশ্নটা হঠাৎ যেন তার কাছে মস্ত একটা আচমকা আলো আঁধারের ঝাপসা রেখার মতো দুলে উঠল। বিচিত্র সমস্যা ও নিছক সত্য কথা, কিন্তু কি এর বিহিত? হাওয়ার ঝাপটায় আবার ফিসফিস করে জল নেমে এলো। হাওয়াটা রীতিমতো শীত ধরিয়ে দেয়। মেঘের গ্রাসে সমস্ত আকাশটা কালো। বস্তিটার মধ্যে একটানা চলেছে গান, কান্না, কথা। বিরামহীন এ হট্টগোলের মধ্যে মনে হয় যেন মাটির দেওয়ালের আড়াল করা হঠাৎ কোনো বাজারের মধ্যে এসে পড়া হয়েছে। তখনও পর্যন্ত লোটন বইয়ের অধ্যায় নিয়েই কিচিরমিচির হাসি ঠাট্টা গালাগালি চলছে। সমস্ত গোলমালকে ছাপিয়ে একটা গুরুগম্ভীর বুড়ুটে গলায় গিটকিরি বহুল গান ভেসে এলো। মন আমার নির্বাণ নগরে যদি যাবে, সমভাবে ভাব সবে। গোবিন্দের থমকানি দেখে কালো তার হাত ঝাঁকানি দিয়ে বড় বড় চোখে বলে উঠল, এই মরেছে, তুমি এসব ফালতু কথা ভাবছ? তার চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো। ছেড়ে দাও এসব, যাও হাত মুখ ধুয়ে এসো। গোবিন্দ সত্যিই হয়তো কিছু ভাবছিল। বলল, হ্যাঁ, কোথায় জল টল পাব? জল আর কোথায় পাবে? নয়া সড়কের মোড়ে একটা কল আছে, সেটা তো অনেক দূরে। বলে উঠোন থেকে বাড়ির ধার ঘেঁষা দোতলা বাড়িটা দেখিয়ে বলল, বাইরে দিয়ে ওই বাড়িটার পেছন দিকে যাওয়ার গলিতে যাও, নর্দমার জলে হাত পাটা ধুয়ে এসো। নর্দমার জলে? গোবিন্দ একটু অবাক হল। নর্দমার জল কেন? সে তো বস্তি বাড়ির জল নয়, ওই বাড়িটার যে জল নর্দমা দিয়ে যায় সেই জল। খুব সাফা আছে, সাফা নর্দমা। খুব স্বাভাবিকভাবেই কথাগুলি বলল কালো। তোমরা সে নর্দমায় হাত পা ধোও? তবে কি হরবক্ত ওই সড়কের কলে যাব? গোবিন্দ তার জীবনে অনেক জায়গায় ঘুরেছে, মানুষ দেখেছে অনেক, জানে কিছু কিছু অনেকের অনেক হালচাল। সে এও দেখেছে ময়লা খাটা মেথর ঝপ করে নর্দমার জলে হাত ধুয়ে বেমালুম ডালপুরি কিনে খায়, কিন্তু এরকমটা দেখেনি। সে বলল, পুকুর নেই কোথাও কাছে পিঠে? না। কিন্তু গোবিন্দ নর্দমার জলে হাত মুখ ধুতে গেল না। সে তার ঝোলা ও লাঠি কালোর হাতে দিয়ে নয়া সড়কের জলকলের সন্ধানে বেরিয়ে পড়ল। খেতে বসেছে সকলে, কিন্তু কেউই সারিবদ্ধভাবে বসেনি। অল্প একটু জায়গার মধ্যে সকলে প্রায় বসেছে জুবুথুবু হয়ে। অ্যালুমিনিয়াম বা লোহার থালা সকলের হাতে। জায়গাটা অন্ধকার। একটিমাত্র রেশ এসে পড়েছে রান্নাঘরের লম্ফটার। কালো রয়েছে রান্নাঘরে, যে যার খাবার দরজায় দাঁড়িয়ে নিয়ে এসে বসে পড়ছে। বাড়িওয়ালা তাদের সঙ্গেই বসেছে একটু দূরে রান্নাঘরের দরজাটার কাছেই। গোবিন্দ একটা অন্ধকার কোণ থেকে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিল। সকলেই প্রায় চুপচাপ খাচ্ছে। খাওয়ার, জিভ নাড়ার ও হাত চাটার হুঁশাস ও আসমান কাঁচা মেঝেই থালার ঠকঠক শব্দের
এক বিচিত্র ঐকতান উঠেছে। মাঝে মাঝে কেউ কেশে বা কথা বলে উঠছে। হঠাৎ দেখলে মনে হয় এখানে বুঝি কোনো মানুষ নেই। শ্মশানের বটতলার ঝুপসিতে একদল প্রেত নিঃশব্দ ফলারে বসেছে। কে একজন আচমকা নিঃশ্বাস ফেলে বলে উঠল, যা শালা, থালা সাফ হয়ে গেছে। অমনি একজন হিহি করে হেসে উঠে বলে, আন্ধারে খেতে বসার মজা আছে, কখন যে সব ফুরিয়ে যায়। দীর্ঘ পথ হাঁটা ক্লান্ত গোবিন্দর পেট ভরা ক্ষুধা যেন এক একটা পাক খেয়ে থম ধরে গেল। এই অতৃপ্ত ক্ষুধার আবহাওয়ায় যেন বর্ষার অশান্ত হাওয়ার বেগও থেমে গেছে। মেঘ অনড় হয়ে গেছে আকাশে। উপোস এক কথা, কিন্তু খেতে বসে ক্ষুধার অতৃপ্তি আরেক কথা। একে হাভাতের আস্তানে উঠেছে সে। মনটা তার বারবার বলে উঠল, চলে যেতে হবে, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু কোথায়? পেছনে ফেলে আসা জীবনটা এক বিদ্রূপের খলখল হাসিতে ভেসে উঠল তার সামনে। যে জীবনের ছবিতে অনাহার একটা একটানা চৌঘরা রেখার মতো বেড় দিয়ে রেখেছে, সেই খলখল হাসির তাড়ায় আজ আবার এসেছে সে এই চটকল শহরে। ছুটে গেছে ডায়মন্ড হারবার থেকে তিনসুকিয়া, নোয়াখালী থেকে পশ্চিমের কয়লার খনিতে, মহারুদ্র মনন্তরের করাল থাবায় ছায়া ঢাকা পথে পথে ঘুরে সব হারিয়ে। 50 সালের গলিত জনপদের উপর ঊর্ধ্বশ্বাস প্রেতের মতো পদপদে আটকে যাওয়া পা জোর করে তুলে ছুটেছে সে। তবু আজও বুকের কোনখানটায় ব্যথা ও জ্বালা বোধের একটা ছোট জায়গা রয়ে গেছে, যেখানে পথচলা জীবনের সব ধারা খটখট করে বারবার বেঁধে যায়। হঠাৎ তার কানে এলো বাড়িওয়ালার কর্কশ গলার শব্দ, এই এই নগিনী, খালি থালাটা ঘাটছিস কেন? নগেন যেন চমকে উঠে বলল, কি বললে? তোর মাথা, নে নে, আমি দুটো দিচ্ছি, খেয়ে নে, বলে ঠকাস করে পাতে কি যেন দিল। নগেন বলে উঠল তার স্বাভাবিক মোটা গলায়, থাক না বাড়িওয়ালা। এ হে, কোথাকার জামাই এলো? কড়া ধমকের গলায় বাড়িওয়ালা বলে উঠল, লে লে, খেয়ে উঠে যা। বেটা জন্মালি তো এত বড় শরীরটা নিয়ে কেন? তারপর হেঁকে উঠল, কই হে 420, আবার রাস্তা হারালে নাকি? গোবিন্দর মুখে আবার সেই স্বভাবসিদ্ধ হাসিটি ফুটে উঠল। কাছে এসে বলল, সব যে জেগে আছে। বাড়িওয়ালা হাসল না কাশল কিছু বোঝা গেল না, কেবল একটা হুঙ্কার শোনা গেল। বাজিকর কাছে এসে সাহিবি কায়দায় সেলাম ঠুকে বলল, শোনো বাবা 420, ভাতের ফ্যানটা রোজ আমার পাওনা। আমার পোষা সাপ 3টে দুধের চেয়ে ফ্যানটাই বেশ খায়, বুঝেছ? নগেন তার অবশিষ্ট গড়াসটা মুখে তুলে বলল, হ্যাঁ, ওর একটা মস্ত হেলে আর একটা বিঘতখানেক ঢ্যামনা সাপ আছে। সদিবুড়ি বলল কেশো গলায় হেসে, ও আবার ঢ্যামনাটাকে দেখিয়ে লোককে বলে ল্যাজ খয়া তক্ষক। কথাগুলির উদ্দেশ্য তাদের নতুন বন্ধু গোবিন্দকে শোনানো, কিন্তু খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বাজিকরের মনে জ্বালা ধরিয়ে দিয়েছে। সে হঠাৎ রেগে বলে উঠল, বিষ দাঁতগুলো ঝরিয়ে দিয়েছি, নইলে একবার মজাটা দেখেই ছাড়তুম। ওই যা দুঃখ, বলে নগেন উঠে গেল। সদিবুড়ি হলেও প্রাণটা তার এদিক থেকে ডাঁটো রয়ে গেছে। সে বেশ খাপটি কেটে ধীরে ধীরে বলে, বিষ নেই বলে তো চক্করওয়ালা সাপকেও ঢোড়া বলে, তাতে রাগের কি আছে? কি বলো হে, 420 নাকি তোমার নাম? বলেই সে চাপা গলায় হাসে খলখল করে। গোবিন্দ ভাবে, বাহ, বুড়ি ভারী মজার তো। তার সেই বহুদিনের আগের গায়ের কথা মনে পড়ে যায়। সে ভাবে, এই আস্তানায় ও আবহাওয়ায় বুড়ির প্রাণটা এমন টাটকা রয়েছে কেমন করে। কিন্তু বাজিকর খেপে ওঠার আগেই সদিবুড়ি চকিতে অদৃশ্য হয়ে গেল। বাজিকর চেঁচিয়ে কিছু একটা বলার পূর্বেই গোবিন্দ তার হাত ধরে বলল, ছেড়ে দাও ভাই, বুড়ি মানুষ, আমি তো আর অবিশ্বাস করিনি। বাজিকর একটু সন্দিগ্ধভাবে তাকালো গোবিন্দর দিকে, বলল, 420 লোক তুমি, তোমার কথায় কিছু বিশ্বাস আছে?
আচ্ছা, কালই তোমাকে সাপগুলো দেখিয়ে দেব, তখন বুঝবে। আর আমাকে মিথ্যুক বলে লাভ কি? মাদারি খেলা, সেও তো এক 420। হ্যাঁ, এই তো সাদা কথা। লোকে কি ঘাস খায় যে কিছু বোঝে না? নিশ্চয়ই। গোবিন্দ তাকে ঠান্ডা করতে চাইল, কিন্তু বাজিকর থামল না। আর 420 নয় কে বলো? কোনো শালায় আমার সামনে বলুক 420 করেনি। 5 জুতি খেয়ে তার আমি মাদারি খেলায় ছেড়ে দেব। কালো রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠল, কই গো প্রেম যোগিনী, ভাত নিয়ে যাবি নাকি? ফুলকি, এই ফুলকি। বাড়ির ওপাশ থেকে জবাব এলো, সে তো বেহুশ, ঠান্ডার দিনে খুব টেনেছে পড়ে পড়ে। কালো বলল, খোঁচা দিয়ে তুলে দে তো। তারপর গোবিন্দকে ডাকল সে খেতে। বাজিগর আবার ফ্যানের কথাটা মনে করিয়ে দিয়ে বিদায় নিল। বাড়ির উত্তর দিকটাতে একটা চেঁচামেচি পড়ে গেছে। সানুনাসিক জড়ানো একটি মেয়ে গলার টেনে টেনে কান্নার মতো শব্দটা ভেসে আসছে। কালো বলে উঠল, এই সেরেছে, ছুরি এখন আবার গান ধরেছে। গোবিন্দ জিজ্ঞেস করল, কে ও? প্রেম যোগিনী। মানে? সব কথার মানে কি আমরাই জানি? কালো বলল বিকৃত মুখে, বলেছি তো তোমাকে, এ চটকল বাজারের মতিগতি ভগবানও জানেন না। নাম ওর ফুলকি, কিন্তু হয়ে গেছে প্রেম যোগিনী। বলে ও নাকি খুব ভালো আর বড় ঘরের মেয়ে ছিল। পীড়িতের মানুষ হারিয়ে অবধি ও পথে পথে ঘুরে শেষটা এসে মরেছে চটকলে। শেষের দিকে কালোর গলার স্বরটা চেপে এলো অত্যন্ত তিক্ততায়। ছুরি মদ খাবে কারি কারি, আর সন্ধে হলে রোজ চেঁচিয়ে মরবে। মা বাপ নেই, কোনো কিছুর মা বাপ নেই, থাকবে কি করে? চটকলের কি মা বাপ আছে? ফুলকির চেয়ে কালোর কথাগুলি গোবিন্দর মনে লাগে বেশি, এবং তার বারবারই মনে হচ্ছিল কথাগুলো কালো বলছে না। ওর ভেতর থেকে আরেকজন একটা ক্ষতবিক্ষত গলা থেকে যন্ত্রণায় আর্তনাদ করছে। ফুলকির বেসুরো সরু গলার গান ভেসে এলো, আমার কানুমণি মথুরায় গেছে। এবং গেছে বলে সেই বিলম্বিত টান আর থামতে চায় না। মনে হয় সে বিলম্বিত টানের রেশ গান থেকে শেষটায় যেন কান্নায় রূপান্তরিত হয়ে হারিয়ে যাচ্ছে। বাড়িওয়ালার গম্ভীর গলা শোনা গেল, ফুলকে। চট করে গান বন্ধ হয়ে গেল এবং দড়াম করে একটা শব্দ হলো দরজা বন্ধের। কালো বলল, নাও, হয়ে গেছে, আজ আর ও খাবে না। কেন? ওই যে দরজা বন্ধ হয়ে গেল, এরকম হয় ওর প্যারাই। পাগল নাকি? জিজ্ঞেস করল গোবিন্দ। পাগল নয় কে? এক কথা যেন সব মীমাংসা করে দিল কালো। ভাত দিল খেতে গোবিন্দকে। প্রায় হামা দিয়ে কালোর সঙ্গে একটা খুপড়ির মধ্যে ঢুকল গোবিন্দ। ফস করে একটা দেশওয়ালের কাঠি জ্বালিয়ে কালো ধরালো একটা মোটা পাকানো পাটের ফেঁসো। মনে হলো যেন দপ করে আগুন জ্বলে উঠল ঘরটাতে। কালো বলল, তোমার বিছানাপত্তর কিছু আছে তো? গোবিন্দ বলল, একটা গামছা আছে। কালো বক্র ঠোঁটে ফিরে তাকালো। ও, তুমি দেখছি আর এক কাটি উপরে। খালি নর্দমার জলে হাত ধুতে যত গা ঘিন ঘিন, মন চেক নাই। তা বলে নর্দমার জলে কারো যাওয়া ঠিক নয়? কেন? ব্যামোটামো হতে পারে। কালো হেসে উঠল, এবং বোধহয় এই প্রথম সে হাসল। হাসিটিও বড় বিচিত্র। ওপর পাটির সামনের দুটি দাঁত নেই, পাশের দাঁত দুটো ছুচলো ও লম্বা। তাতে হাসিটা তার খানিক জান্তব হয়ে উঠেছে। ব্যামো? নর্দমার জলে হাত না ধুয়ে এখানে তুমি ব্যামো আটকাবে? বলতে বলতে তার চোখ দুটো যেন কোনো বিভৎস দৃশ্য দেখে উদ্দীপ্ত বড় হয়ে উঠল। কোথায় ব্যামো নেই? এই ঘরে, এর দেওয়ালে, চালে, মেঝে, সারা বস্তি, পথ, বাজার, দুনিয়াময় ঠিক ঠিক করছে ব্যামো। ব্যামো আটকাবে তুমি? গোবিন্দ কালোর হাত ধরে বলল, মানি ভাই তোমার কথা, তবু আটকাতে হবে তো, নইলে মানুষ তো সাবার হয়ে যেত কবে। হবেই তো।
কালো যেন ব্যাধিগ্রস্ত বিকারের রোগীর মতো বলতে লাগল, মানুষ তো সব সাবার হবেই, কে বেঁচে থাকবে? ব্যামো যে মানুষের মনে। তাহলেও ব্যামো সারাতে হবে। মানুষ কত কষ্ট করে বাঁচতে চায় দেখোনি তুমি? গোবিন্দ বলল, দেখিনি, পোড়া মাছের খাবি খাওয়া খুব দেখেছি। গোবিন্দ বেশ দৃঢ় গলায় বলল, মনে তোমার যাই থাক, কালো তুমিও বাঁচতে চাও। না চাও যদি তো খাও কেন? উপোস তো দাও না, বিষ মিশিয়ে খাওয়াও না কেন সবাইকে রান্নার মধ্যে দিয়ে? পোড়া মাছ তো মানুষ নয়, তুমি মানুষের কথা বলো। কালো একদৃষ্টে কিছুক্ষণ গোবিন্দর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকেও 420 করছো, বোঝাচ্ছ আমাকে? আচ্ছা থাকো 2 দিন চটকল বাজারে, দেখো চোখ ভরে প্রাণের নিশানা। থেকেছি আমি, 10 বছর আগে আমি এখানে কাজ করে গেছি। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়ে হঠাৎ যেন চুপসে যাওয়ার মতো কালো চুপচাপ বসে পড়ল। না, গোবিন্দ 10 বছর আগে এখানে ছিল, সেজন্য নয়। সে মনে মনে বলে উঠল, গোবিন্দ বুঝবে না তার কথা, গোবিন্দ চিনবে না তাকে। একটা ঘাগি ভবঘুরে, সে কি করে বুঝবে তার কথা? যার জীবনে ঘর শুধু বারবার ভেঙেই গেছে। বাঁচতে চাওয়াটাই কি বাঁচা? মরার মুখে কুটো আঁকড়ানো জীবন সার, তবে বেঁচে থেকে লাভ? গোবিন্দ বুঝল কালো তাকে বিশ্বাস করেনি, কিন্তু এও সে বুঝল এ কালো আসল কালো নয়। এর ভেতরে আরেক কালো আছে, যে কালোর আনাগোনা বহু তলায়, যার হদিশ সহজে পাওয়া যাবে না। সে কালোর প্রাণে বোধহয় আছে কোনো দগদগে ঘা, যার জ্বালায় নিয়ত সে মৃত্যুর দাপট দেখছে। বিশ্বাস হারিয়ে যাচ্ছে বাজার। সে তাকিয়ে দেখল কালোর দিকে। দেখে মনে হয় আধবুড়ো, কিন্তু তত বয়স হয়নি সত্যি কালোর। মাথার চুলগুলো প্রায় সবই পেকে গেছে। শরীরটা যেন পাথরের মতো শক্ত। মোটা মোটা হাড় বেরিয়ে পড়েছে খোঁচা খোঁচা পাহাড়ের গায়ের মতো। চোখ দুটোতে তার এত ঘন ভাবের দ্রুত খেলা যে তাকে চেনা ভারী মুশকিল। সে হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা কালো, তোমার আর কে কে আছে? কেউ না। সে কি, বাপ মাও নেই? সে দুটো তো কবেই গেছে। বেটে করনি? একবার নয়, 2 বার। কি হলো তাদের? যা হয়, কেটে পড়েছে। মানে মরে গেছে? মরবে তো তোমাকে আর মানুষের মনের ব্যামোর কথা বলবো কেন? আটকুড়ো নই, কয়েকটি ছেলে মেয়ে হয়েছিল, সব শুদ্ধশালা গায়েব হয়ে গেছে। বলতে বলতে দপ করে জ্বলে উঠল আবার কালো। অথচ কিনা করেছি, জান কাবার করে দিয়েছি, তবু বাঁচতে চেয়েছি। আমার সে মুখে শালা লাথি মেরে পরপর 2টো চলে গেল। কামাতে গেল চটকলে, আর এলো না। বলে সে হঠাৎ যেন জাদুকরের মতো দাঁড়িয়ে উঠে ফেসর মশলাটা হাত দিয়ে চেপে নিভিয়ে দিল। তারপর ধপ করে শুয়ে পড়ল মাদুরের এক কোণে। বলল, শুয়ে পড়ো। গোবিন্দকে যেন কেউ মুখের উপর থাবড়া মেরে চুপ করিয়ে দিয়েছে। সে নির্বাক, নিষ্পন্দ। তার বারবার ইচ্ছে করছে কালোকে 2 হাতে সাপটে ধরে সন্তানের মতো বুকে চেপে রাখে। তার অনেক কথা হুড়মুড় করে ঠেলে আসতে লাগলো গলায়। কিন্তু সেসব কথা হয়তো অর্থহীন উপহাসের মতো ঠেকবে এখন কালোর কাছে। কালোর যে প্রাণে সত্যি আগুন লেগে গেছে। সে আগুনে দিশেহারা কালো দিক বিদিকে ছুটে বেড়াচ্ছে, আর চারদিকে দেখছে মানুষের চিতাপাতা রয়েছে পথে পথে ঘাটে ঘাটে। আছে সত্য, কিন্তু গোবিন্দ দেখেছে মানুষ সে চিতা এড়িয়ে এড়িয়ে অন্য পথে চলেছে। কালোর বউরা কি বুঝে শুনে কোনো চিতায় পা বাড়িয়েছে? না অন্ধ জীবনের পৌরাণী থেকে প্রেমহীন খোলা আকাশের স্বাস্তি চেয়েছিল? কিন্তু কোথায় খোলা আকাশ জীবনের? তাকে যে আড়াল করে রয়েছে বেড়াজালের ঘেরা টোপ। গোবিন্দর নিজের হারিয়ে যাওয়া জীবনের ছবি ভেসে উঠতে লাগল অন্ধকারে। মাসের প্রশস্ত কোলজোড়া মেটে বর্ণের হোতকা ছেলে,
অমৃত ভরাট পূর্ণ স্তন ঠাসা ছেলের মুখে, মায়ের আধবোজা চোখে অপূর্ব রহস্যময় হাসি, হাসি যে নামহীন বিচিত্র স্বপ্নের। এক ফোঁটা আগুনের মতো সিঁদুরের টিপ কেঁপে কেঁপে উঠেছে। অদূরে গিন্নির মতো আট করে চুলের চূড়ো বাঁধা ছোট্ট মেয়ে বেঁধেছে খেলাঘর। মায়ের সে অপূর্ব চোখের দৃষ্টি আড়ে আড়ে দেখছে অদূরের পেয়ারাতলার পুরুষের দিকে, করাতের ঘরঘর শব্দে যে গরুর গাড়ির চাকা বানাচ্ছে। তারপর এক দুঃস্বপ্নের ঝড়ো ঝাপটায় সে ছবি গেছে ছিঁড়ে খুঁড়ে। শিশু হোৎকা ছেলে যেন একটা রাক্ষসে ময়ালের মতো হাঁ করে খেতে চাইছে মায়ের কাছে। চূড়ো বাঁধা মেয়ে খেলাঘর ভুলে টেনে টেনে ছিঁড়েছে মায়ের কাপড়। শূন্য জঠর মা কাঠির মতো শরীরটা নিয়ে দাপিয়ে মরেছে উঠোনে। গরুর গাড়ির ভাঙা চাকায় মুখ দিয়ে পড়ে আছে পুরুষ। তারপর যেন কোনো অদৃশ্য দানবের থাবার ঝাপটায় এক একটাকে টেনে টেনে নিয়ে গেল। কেবল রয়ে গেল পেয়ারাতলার ছুতোর। তাদের সে চলে যাওয়ার সঙ্গে কালোর বউদের চলে যাওয়ার ফারাক কতখানি। দুজন গেছে বেড়াজাল থেকে বেড়াজালে মুক্তির সন্ধানে, আর এদের মেরেছে বেড়াজালের রুদ্ধশ্বাস চাপ। গোবিন্দ ডাকল, কালো। কালো জবাব দিল, বলো। গোবিন্দ বলল, মানুষের বড় পোড়ানি। সে পোড়ানিতে সব আঘাটে মাঘাটে জল খোঁজে। যদি খোলা জলে গিয়ে পড়ে তাকে দোষ দিও না। কালো জবাব দিল না। বাইরে কোথায় খট করে একটা দরজা খোলার আর আবার বন্ধ করে দেওয়ার শব্দ হল। কালো বলে উঠল, ওই শোনো, লোটন বউ দরজা খুলে সে দুটোকে ঘরে নিয়ে গেল। এরপরে শোনা যাবে ফুলকির গালাগাল। কেন? ও এক প্রেম যোগিনী, আবার ওর প্রেমে যে হাবুডুবু খাচ্ছে অনেকে, তারা গিয়ে দরজায় টোকা মারবে। তারা কারা? এ বাড়িরই লোক। তা ফুলকি দরজা খোলে না? তবে আর তোমাকে বলছি কি, সব তো মনের ব্যামো। এদিকে রাত দিন প্রেমের কথা, কিন্তু কে যে ওর পীড়িতের লোক তা ভগবানই জানে। বেওয়ারিশ ছুরি মসজিদে চলে। খাবে কোন দিন শকুনেরা ছিঁড়ে, একে বলে চটকল বাজার। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ বসুর লেখে একটি উপন্যাস, বিটি রোডের ধারে। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব। এর পরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।